আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আরিফ হোসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস এবং 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে চতুর্থ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন কিভাবে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হওয়া যায়। তো দেখুন, ইংরেজি সহ যে কোনো ভাষায় ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ না হলে আপনি কিন্তু একটা সুন্দর লেখা লিখতে পারবেন না। আর সুন্দর লেখা না হলে লিখিততে একটা ভালো নম্বর ক্যারি করা যায় না। আর লিখিততে ভালো নম্বর ক্যারি না করলে কিন্তু চাকরিটা আসলে হয় না। কিংবা একাডেমিক দিকেও যদি দেখেন, একাডেমিক লেখার ক্ষেত্রে রিসার্চ পেপার, আর্টিকেল সব ক্ষেত্রেই কিন্তু আপনার একটা ভালো লেখনির দরকার আছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিভাবে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হওয়া যায়। আমি যে সমস্ত টুলস অ্যান্ড টেকনিক্স ফলো করেছিলাম সেগুলোই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমত যে জিনিসটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা হলো বেসিক গ্রামারটা আপনার ভালো করতে হবে। আপনি যদি বাংলায় লেখনির কথা চিন্তা করেন তাহলে আপনাকে বাংলায় বাংলা ব্যাকরণটার প্রতি একটু খেয়াল দিতে হবে। আর বেসিক গ্রামারে স্ট্রং না হলে আসলে আপনার লেখাটা ভালো হবে না। তাহলে প্রথমেই আপনাকে বেসিক গ্রামারটা স্ট্রং করতে হবে। এখন গ্রামারে কোন কোন বিষয়ে আপনি নজর দেবেন? প্রথমেই টেন্সটা ভালোভাবে আয়ত্তে আনবেন। আমাদের যে প্রথম তিনটা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তারপর আবার এক একটার ভিতরে চারটা করে আছে, সব মিলে 12টা টেন্স। অর্থাৎ টেন্সের ক্ষেত্রে আপনাকে ওই যে কোন টেন্সের ফরম্যাটটা কেমন হয়, অক্সিলারি ভার্ব কেমন হয়, হ্যাঁ, তারপরে প্রিন্সিপাল ভার্বের কোন ফর্মটা হয়, এই বিষয়গুলো জানতে হবে। আর এই টেন্স জানার পরেই আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, এই জিনিসগুলো। আবার কিছু ইররেগুলার বিহেভিয়ার আছে কিছু জিনিসের, সেগুলোর সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে হবে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাকে পরবর্তীতে শিখে নিতে হবে। এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো ভয়েস। অ্যাক্টিভ ফর্মে সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, প্যাসিভ ফর্মে সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়ে যায়, সেটার সাথে ভয়েসের সাথে আবার টেন্সের কি সম্পর্ক আছে সেটা আপনাকে একটু শিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ কোন টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ ফরমেশনটা কিভাবে চেঞ্জ হয়, এটা শেখার পাশাপাশি আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখতে হবে বিভিন্ন রকম। যেমন আমি যদি বলি নট অনলি বাট অলসো, তারপর হলো স্ক্যারসলি হোয়েন, নো সুনার হ্যাড, এগুলো। তারপর হলো দ্য, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয়, এগুলো অনেকগুলো আছে। তারপর হলো টু কিভাবে ইউজ করতে হয়, সো ডট ডট দ্যাট কিভাবে ইউজ করতে হয়। তারপর হলো আপনার কন্ডিশনাল সেন্টেন্সের ফরম্যাট গুলো কি হয়। তারপরেও আপনার যে ডিগ্রি, হ্যাঁ, তিন প্রকারের যে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেগুলোর ফরম্যাটগুলো কিভাবে দাঁড় করা যায়। মোদ্দা কথা হলো ইংরেজি গ্রামার যে স্ট্যান্ডার্ড বইগুলো আছে সেই বইগুলোতে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আছে সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কিভাবে মানে একটা ফ্রেম হিসেবে কিভাবে ইউজ করা যায় সেগুলো আপনাকে শিখতে হবে। তাহলে এই বেসিক গ্রামারটা যদি আপনি প্রথমে আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে আপনার কিন্তু বেসিক ফাউন্ডেশনটা হয়ে যাবে। এরপরে কি কাজ? এরপরে এর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে বেশি বেশি ইংরেজি লেখা পড়ার অভ্যাস করতে হবে। দেখুন, আপনি যত বেশি ইংরেজি লেখা পড়বেন তত বেশি ইংরেজি স্ট্রাকচারের মুখোমুখি হবেন। বিভিন্ন লেখক বিভিন্ন স্টাইলে লিখে থাকেন, তো স্টাইলগুলো আপনাকে কিন্তু প্রভাবান্বিত করবে। আপনি কিন্তু ওই স্টাইলগুলো থেকেও কিন্তু অবচেতন মনেও শিখবেন। আবার আরেকটা জিনিস করবেন সেটা হলো নিয়মিতভাবে ইংরেজি পত্রিকা পড়বেন। আপনারা ডেইলি স্টারের এডিটোরিয়াল পড়তে পারেন। এডিটোরিয়াল পড়লে আপনারা বুঝবেন যে কিভাবে এসে লিখতে হয়, মানে কত সুন্দরভাবে বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন ভোকাবুলারি ইউজ করে কিন্তু কিভাবে লেখা যায় সেটা কিন্তু রেগুলার পড়লে আপনার ভিতরে ধীরে ধীরে ওই জিনিসটা ঢুকে যাবে। আর শুরুর দিকে পড়ার ক্ষেত্রে আপনার হয়তো একটু সমস্যা হবে, কিন্তু ধীরে যত সময় যেতে থাকবে ধীরে ধীরে আপনার মধ্যে কিন্তু ওই জিনিসগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে। তাহলে আপনারা বেশি বেশি করে পড়বেন। এখন কি পড়বেন? আপনারা কিন্তু অনেক ইংরেজি সাহিত্যিকের সাহিত্য বই পড়তে পারেন ফ্রি অবসর সময়ে। আবার চাইলে আপনারা বিভিন্ন আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের রিলেটেড আর্টিকেলস আপনারা পড়তে পারেন, ঠিক আছে? তারপরে এর পাশাপাশি আপনারা প্রতিদিন তো ডেইলি স্টারের এডিটোরিয়াল পড়তেই পারেন। তাহলে রেগুলার পড়লে আপনার দুইটা লাভ। একটা হলো আপনি সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন যে এইভাবেও লেখা যায়। দ্বিতীয়ত আপনার ভোকাবুলারি রিচ হবে। ওই জিনিসগুলো যেগুলো পড়ছেন এর মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো আপনার অজানা সেই ওয়ার্ডগুলো যেন আল্লাহ একটা নোট খাতা করে ওগুলো রিচ করতে থাকুন। অর্থাৎ
একটা ভাষায়, যে কোনো ভাষায় আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হইতে চান, মানে ভালো লেখা লিখতে চান, আপনার মনের ভিতরে যা আছে সেটাই প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই ওই ভাষার ভোকাবুলারি সব মানে স্টোরেজটা আপনার রিচ করতেই হবে, এবং এটা একদিনে সম্ভব হয় না, এটা ধীরে ধীরে সম্ভব হয়। এই জন্য আপনি কি করবেন, রেগুলার ভোকাবুলারি স্টোরেজ করবেন। ভোকাবুলারি স্টোরেজের জন্য ভোকাবুলারির বইও পড়তে পারেন। আপনি যদি অক্সফোর্ড লার্নার ডিকশনারি নিয়ে শুরু করেন তাও হবে, কিন্তু আমি সাজেস্ট করব একেবারে কিছু স্পেশালাইজড বই আছে ভোকাবুলারির। আমার একটা ভিডিও আছে এই ইউটিউব চ্যানেলে, সেখানে দেয়া আছে যে কিভাবে ভোকাবুলারিতে রিচ হওয়া যায়। সো ভোকাবুলারি কিভাবে প্র্যাকটিস করতে হয়, কোন বইগুলো থেকে পড়বো, সেটা কিন্তু আমার ওই ভিডিওতে আছে, আপনারা এটা দেখে নেবেন। ঠিক আছে, ভোকাবুলারি স্টোরেজ বাড়ানোর পাশাপাশি শুধু তো জানলেই হবে না, ওই ভোকাবুলারি গুলো কিভাবে সেন্টেন্সে ইউজ করা যায়, আর বিভিন্ন কনটেক্সটে কিভাবে ডিফারেন্ট মিনিং দাঁড় করায় সেম ভোকাবুলারি, সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? এই ভোকাবুলারি স্টোরেজের পাশাপাশি আপনাদের ফ্রেজাল ভার্ব গুলো পড়তে হবে একটু। ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বস গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো স্পেশাল কিছু মিনিং দাঁড় করায়। সো ফ্রেজাল ভার্ব গুলো আর এই যে হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি যখন আপনারা শিখে যাবেন, তখন আপনার এই যে বেসিক গ্রামারে যে জিনিসগুলো শিখেছেন, সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখেছেন, সেই স্ট্রাকচারের মধ্যে আপনি নিজে নিজে ইউজ করতে পারবেন। আর এইদিকে আপনি বেশি বেশি করে এডিটোরিয়াল পড়ছেন, এডিটোরিয়ালে ওরা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করছে সেটা একটু ফলো করলেন। ঠিক আছে, তাহলে আপনার যখন এই জিনিসগুলো শেখা হয়ে গেল, তারপর আপনি কি করবেন, প্রতিদিন নিজে নিজে একটু লেখার চেষ্টা করবেন যে কোনো টপিকে। টপিকটা এরকম হতে পারে যে আপনি একটা ডায়েরিও মেনটেন করতে পারেন, যে প্রতিদিন আপনি একটা দিনে কি কি কাজ করলেন সেটার একটা দিনলিপি লিখতে পারেন। অর্থাৎ বাসায় রেগুলার 30 মিনিটস করে আপনার লেখার অভ্যাস করা হচ্ছে। আপনি যে কোনো সমসাময়িক টপিকের উপর লিখতে পারেন, আপনি পদ্মা সেতু নিয়ে লিখতে পারেন, আপনি এআই নিয়ে লিখতে পারেন, আপনার যা মন চায়। আর এমনও হতে পারে যে আপনি এটাও লিখতে পারেন যে আপনার ভবিষ্যৎ প্ল্যানিং সম্পর্কেও আপনি রচনা লিখতে পারেন। সো মোদ্দা কথা হলো, আপনাকে 30 মিনিট কি করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। সো লেখার ক্ষেত্রে একটু আগে আপনি যেগুলো শিখেছেন সেগুলো কি করবেন, অ্যাপ্লাই করবেন। অর্থাৎ একদিকে শিখবেন, আরেকদিকে অ্যাপ্লাই করবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো আমরা কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তাই না? আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, কমেন্টে লিখি। তো সেই সমস্ত জায়গায় মাঝে মাঝে চেষ্টা করবেন বাংলায় না লিখে, বাংলায় যেটা আপনার মনে আছে সেটাই মনে মনে ট্রান্সলেট করে নিয়ে ইংরেজিতে লেখা। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি একটু ইংলিশে লেখালেখির চেষ্টা করেন, তাহলেও কিন্তু আপনার ধীরে ধীরে উন্নতিটা আসবে। প্রথম দিকে হয়তো লেখাটাতে অনেক ভুল থাকবে, আপনি আবার নিজেই বুঝতে পারবেন যে ওখানে কি ভুল হলো। এছাড়াও এখন বর্তমানে কিন্তু অনেক জিনিসপত্র এসছে, যেমন আপনি যদি ইমেইল লেখেন, দেখবেন যে আপনি একটা টুলস ইউজ করতে পারছেন, সেটা হলো গ্রামারলি। অনলাইন ভিত্তিক একটা সিস্টেম। আপনার গুগল ক্রোমে যদি আপনি গ্রামারলি ইনস্টল করে নেন, দেখবেন যে গ্রামারলি আপনি যে লেখাটা লিখেছেন ওটা আবার কারেকশন দেখাবে যে কোথায় কোথায় গ্রামার ইরর হয়েছে, গ্রামাটিক্যাল ইরর হয়েছে। তো আপনি কিন্তু বারবার ওই সেম প্রসিডিউরের মধ্যে দিয়ে গেলে দেখবেন যে আপনার ধীরে ধীরে কিন্তু আপনার ভুলগুলো আপনার আর হচ্ছে না, আপনি ধীরে ধীরে গ্রামার শিখে যাবেন। তো মোদ্দা কথা হলো, না লিখলে আপনার লেখনীটা হবে না, লিখতে হবে। আমার এক্সপিরিয়েন্স আমি বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তো আমাদের ইংরেজি দিয়ে পড়াশোনা করতে হয়েছে, তো আমি অনেক বেশি নোটস করতাম। হ্যাঁ, আমি আমার সাবজেক্টের জিনিসপত্রগুলো লাইব্রেরিতে যে ওই স্পেসিফিক বই বের করে নোট নিতাম। তো বইয়ের লেখকরা যত সুন্দর করে লিখতো, আমি হুবহু ওই লেখাগুলোই নোট খাতায় লিখে নিতাম। ওই তাদের লেখার স্টাইলটা ফলো করতে করতে আমার কিন্তু লেখনীটা অনেকটা বই ধাঁচের হয়ে গেছিল। অর্থাৎ একাডেমিক রাইটিংটা ডেভেলপ করেছে আমার এইভাবে। অর্থাৎ শিট না পড়ে, শিটের লেখা না লিখে, জাস্ট মেইন যে বইগুলো সে বইয়ের লেখাগুলো নোট করা। তো এইটা একটা ওয়ে। তারপর যখন আমি থিসিস করতে গেলাম, তখন তো আমার নিজেরই একটা গবেষণা, তখন আমি নিজেই লেখার চেষ্টা করলাম, তারপরে আমি লিখতাম, তারপর আমার থিসিস সুপারভাইজার সেটাকে আবার কারেকশন দিত, আবার একটু ভালো করে আরো সুন্দর করে স্ট্যান্ডার্ড করার চেষ্টা করতাম, অনেক বেশি রিসার্চ আর্টিকেল পড়তাম। অর্থাৎ আপনি যত বেশি পড়বেন তত বেশি শিখবেন, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আমি এত রিসার্চ আর্টিকেল পড়েছি আমার থিসিস বিষয়ে, যে আমি ওই লেখাগুলো বুঝতে পারতাম, কনটেক্সট গুলো বুঝতে পারতাম। অর্থাৎ যে কোনো বিষয়ের কিন্তু কিছু জ্যারগন থাকে, মানে অর্থাৎ ওই সাবজেক্টের স্পেসিফিক কিছু ওয়ার্ডস, হ্যাঁ, সো টেকনিক্যাল টার্মস গুলো শিখতে গেলে কিন্তু আপনাকে পড়তেই হয়। অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় টেকনিক্যাল টার্মস লাগে।
বুঝতে পারছেন? সো পড়ার বিকল্প নেই, আর পড়ার পাশাপাশি একটু লেখার অভ্যাস করতে হবে। আর নিজের লেখা যেগুলো লিখলেন এই লেখাগুলোকে নিজের মধ্যে রাখা যাবে না, কি করতে হবে, আরেকজনকে দেখতে দিতে হবে। অর্থাৎ আপনার লেখা অন্য কাউকে দিয়ে পড়াতে হবে, এবং এটাকে আমরা বলি প্রুফ রিডিং। যিনি ইংরেজি গ্রামারে বা ইংরেজি লেখনীতে আরো বেশি দক্ষ, তাকে আপনার লেখাটা একটু পড়তে দেবেন। উনি কিন্তু আইডেন্টিফাই করে দিবেন যে কোথায় কোথায় আপনার লেখার মধ্যে ভুল আছে, এবং কোথায় কোথায় আরো একটু প্যারাফ্রেজ করে সুন্দর করে লেখা যায়, একটু সাজানো যায়। এতে কি হবে, আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন এবং আপনার লেখনীটা এর মাধ্যমেই ধীরে ধীরে আরো ভালো হবে। আর আপনি যদি একেবারে দীর্ঘদিন ধরে এই জিনিসটা প্র্যাকটিস করে ফেলেন, তখন কি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি পত্রিকার এডিটোরিয়াল নিজে লিখে আপনি পত্রিকায় ছাপানোর জন্য পাঠাতে পারেন। এটা একটা কাজ হতে পারে। তারপর আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেখানে ম্যাগাজিন ছাপানো হয়, সে ম্যাগাজিনে আপনি আপনার লেখা দিতে পারেন। মোদ্দা কথা হলো আপনি রিসার্চ আর্টিকেল নিজে লিখে পাবলিশ করতে পারেন, রিভিউ আর্টিকেল লিখতে পারেন। তো মোদ্দা কথা হলো আপনাকে একটা স্টেজে যে লেখাটা চালু রাখতে হবে। লেখা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? অর্থাৎ সামগ্রিকভাবে আপনাকে শিখতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিসকে আপনাকে একটু নজরে রাখতে হবে, সেটা হলো কিভাবে কানেকটিভস ব্যবহার করতে হয়। আপনার লেখার মধ্যে দেখুন, সাবলীলতা যদি না থাকে, হ্যাঁ, যদি কোহেরেন্স না থাকে, তাহলে কিন্তু ওই লেখাটা ভালো হয় না। আপনি প্রথমে একটা সেন্টেন্স বললেন, তারপরে ওই সেন্টেন্সে যা বলতে যাচ্ছেন তার পরের সেন্টেন্সে আপনি হয়তো অপোজিট বা ওইটার সাথে রিলেটেড কিছু বলতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি কানেকটিভস ব্যবহার করবেন। কানেকটিভস হলো সেই সমস্ত ওয়ার্ডস যেগুলো কি করে, কনটেক্সটকে আরো বেশি ক্লিয়ার করে। যেমন আমরা বলতে পারি হাউ এভার, তারপর মোর ওভার, নেভারথেলেস, নট উইথস্ট্যান্ডিং, আরো আছে। তো দেয়ারফর, এগুলো ব্যবহার করি। অর্থাৎ এগুলো দেখুন, এগুলো আসলে কি করে, লেখার মধ্যে সাবলীলতা নিয়ে আসে, যেটাকে আমরা বলি কোহেরেন্স। আচ্ছা, আবার আরেকটা ব্যাপার আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আরো কিছু কিছু ব্যাপার আছে, সেটা হলো কোটেশন দেওয়া। আপনি কিন্তু আপনার লেখার মান বাড়ানোর জন্য কি করতে পারেন, সুন্দর সুন্দর কোটেশন দিতে পারেন। তো কোটেশন কালেকশন করবেন কোথা থেকে? আপনি নিয়মিতভাবে পত্রিকা পড়ছেন, তো ওই পত্রিকা থেকে আপনি কোটেশন নিতে পারেন, কিংবা ফেমাস রাইটারের বই থেকেও কোটেশন আসতে পারে, কিংবা সাধারণত খুব যে কোটেশন প্রচলিত যেগুলো সব আমরা সর্বদাই বলি, হ্যাঁ, সেগুলোও হতে পারে। এবং কোটেশনের স্পেশাল বই আছে, সেটাও কিন্তু হতে পারে। সো আপনি আপনার লেখাকে আরো রিচ করার জন্য কোটেশন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, দেখুন, সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার, এটা ঠিক হতে হবে। তারপরে আপনার লেখার মধ্যে কোটেশন থাকতে পারে, আপনার লেখার মধ্যে কানেকটিভস গুলো ঠিকঠাক মতো থাকতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি যেটা ঠিক রাখতে হবে, যেটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো স্পেলিং। আপনি যদি বানান ঠিক না রাখেন তাহলে কিন্তু নম্বর বেশি পাবেন না। একজন এক্সামিনার কিন্তু একটা ফ্রি হ্যান্ড রাইটিং কনটেক্সটে এগুলোই দেখে। ঠিক আছে, আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, ভোকাবুলারি রিচ থাকতে হবে, আপনার স্পেলিং ঠিক থাকতে হবে, আর সেটা লেখার মধ্যে কি থাকতে হবে, সাবলীলতা বা কোহেরেন্স। বুঝতে পারছেন? এই সামগ্রিক বিষয়গুলো যখন আপনার লেখার মধ্যে চলে আসবে, তখনই আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ বেশি নম্বর পাবেন, বিশেষ করে রচনায় বেশি নম্বর পাবেন। ঠিক আছে, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে আপনাদের জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো বিষয়, তাহলে ফিল ফ্রি টু আস্ক ইন দ্য কমেন্ট বক্স বিলো। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, আর বেশি বেশি করে পড়াশোনা করুন। দেখুন, এই যে আমরা নতুন বাংলাদেশ পেলাম, এই নতুন বাংলাদেশে আমাদের সবারই কিছু না কিছু দায়িত্ব আছে। তো ছাত্রছাত্রীদের সর্বপ্রথম দায়িত্ব হলো দেশের জন্য কাজ করার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটা মনের মধ্যে রাখা, পাশাপাশি পড়াশোনাটাও করা। কারণ আপনি পড়াশোনা না করলেই দেশ বা জাতিকে তো সামনে এগিয়ে নিতে পারবেন না। সো আপনারা পড়াশোনাও করুন, সামগ্রিকভাবে দেশের জন্য কাজ করুন। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।